হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আজকে আমি আবার এসেছি তোমাদের সামনে। আজকে আমি তোমাদের ভয়েস চেঞ্জ শেখাবো। এর আগে অলরেডি আমি কোয়াসি পেসিভ সম্বন্ধে একটা ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো হয়তো। যারা দেখোনি তারা দেখে নেবে। আজকে আমি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কিভাবে তৈরি করতে হয় সেটা তোমাদেরকে শেখাবো। শুরু করছি আজকের ক্লাস, ভয়েস চেঞ্জ। দেখো, ভয়েস বাচ্য দুই প্রকার, কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস বলতে যা আমরা বুঝি, when doer performs an action, মানে কর্তা যখন নিজের কাজ নিজে করে। প্যাসিভ যখন সেই কর্তার কাজ অন্য কারো দ্বারা সম্পাদিত হয়, যেটাকে আমরা বলি when doer receives an action। এই দুটি ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমাদেরকে এই নিম্নলিখিত 5টি নিয়ম ফলো করতে হয়। এক, খুব সুন্দর ভাষায়, সিম্পল ভাষায় বোঝার চেষ্টা করো, অবজেক্ট হয়ে যায় সাবজেক্ট। অবজেক্ট এবং সাবজেক্ট, এই যে অবজেক্ট আমি কি করে বার করব, তার খুব একটি সহজ উপায় আছে। ওই বাক্যের ভার্বকে আমরা যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, সহজে অবজেক্টটা বেরিয়ে আসে। যদি আমি একটা এক্সাম্পল বলি, আই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন, তাহলে প্লে মানে খেলা, কি খেলি না ফুটবল, তাহলে ফুটবলটা আমার অবজেক্ট। ইন দ্য আফটারনুন এটা আমার বাক্যের বাড়তি অংশ, এটাকে আমি আলাদাভাবে V3 পরে বসিয়ে নেব। শুরু করছি আবার। তাহলে প্রথম শর্ত হচ্ছে অবজেক্ট হয়ে যায় সাবজেক্ট। সেকেন্ড, হেল্পিং ভার্ব ব্যবহার করতেই হবে। টেন্স আমরা অলরেডি পড়ে নিয়েছি, টেন্সে আমরা দেখে নিয়েছি যে ইনডিফিনাইটের প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনাইট ছাড়া আমাদের 12টি টেন্সে কিন্তু হেল্পিং ভার্ব অলরেডি থাকে। ফলে হেল্পিং ভার্বের ব্যবহারটা এই ভয়েসে কিন্তু অতটা বেশি মাথা ব্যথা হবে না, যেহেতু আমাদের টেন্সে আমরা অলরেডি হেল্পিং ভার্ব পেয়ে আছি। ইনডিফিনাইট প্রেজেন্ট এবং ইনডিফিনাইট পাস্টে আমরা কিভাবে হেল্পিং ভার্ব প্রয়োগ করবো সেটা একটু আমরা দেখে নেব। 3, ভার্বের 3 নম্বর ফর্ম মানে V3 ব্যবহার হবে। 4, মূলত বাই ব্যবহৃত হয়, অনেক সময় কিছু ব্যতিক্রম আছে যারা টু, অ্যাট, উইথ ইত্যাদি নেই। 5, সাবজেক্ট হয়ে যায় অবজেক্ট। এই 5টি নিয়মকে আমরা ফলো করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ সহজে বানাতে পারি। তাহলে আমাদের টোটাল 12টা টেন্স আছে, কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ 8টি টেন্সের হয়। মানে কন্টিনিউয়াসের ফিউচার কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসের 3টি পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু কোনো ভয়েস চেঞ্জ আমরা করি না। তাহলে আমাদের 8টি টেন্সের ভয়েস চেঞ্জ আমাদের করতে হবে। মানে ইনডিফিনাইটের 3টি, কন্টিনিউয়াসের 2টি এবং পারফেক্টের 3টি। মডালকে আমরা আলাদাভাবে নিয়েছি, মডালটাকে আলাদা করে একটা নিয়ম শেখা নেব, ঠিক আছে? তাহলে এই ভয়েস চেঞ্জ আবার 3টি বাক্যের হয়, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, যার এই 4টি নিয়মকে আমরা ফলো করি। অ্যাসার্টিভের নিয়মটা পরিষ্কার লেখা আছে। ইন্টারোগেটিভে কেবল কি করতে হয় আমাদের, আমরা সবাই জানি ইন্টারোগেটিভের সময় আমাদের হেল্পিং ভার্বটা এগিয়ে আসে। তাহলে এই যে হেল্পিং ভার্বগুলো আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা এই অবজেক্ট মানে বা সাবজেক্ট এটার সামনে চলে আসবে। এইটুকু পরিবর্তনটা আমরা করে নেব। আর ইম্পারেটিভের 2টি নিয়ম, 1 আর 2। তাহলে আমি শুরু করছি। প্রথমে আমরা দেখে নিচ্ছি ইনডিফিনাইট টেন্স, ইনডিফিনাইট প্রেজেন্ট, ইনডিফিনাইট পাস্ট এবং ইনডিফিনাইট ফিউচার। দেখো, আমরা যদি এই নিয়মটাকে এইভাবে যদি একটা গঠনে নিয়ে আসি, তাহলে আমাদের প্রথম যে সূত্রটা হচ্ছে অবজেক্ট হয়ে যায় সাবজেক্ট। তাহলে আমি সেই অবজেক্টটাকেই সামনে দেখেছি, যেটা আমার সাবজেক্ট রূপে ব্যবহৃত হয় প্যাসিভ ভয়েসে, কর্মবাচ্য হিসেবে। তাহলে প্রথমে আমরা দিলাম অবজেক্ট, তারপরে আমরা ইনডিফিনাইটে নেব কি বি ভার্ব। তাহলে ইনডিফিনাইট প্রেজেন্ট ইনডিফিনাইটে ভয়েস চেঞ্জ করতে গেলে আমার কি ইউজ হবে, এম ইজ আর। পাস্ট ইনডিফিনাইট হলে ওয়াজ ওয়ে, আর ফিউচার ইনডিফিনাইট হলে উইল বি, শ্যাল বি। তারপরে আমরা ওই ভার্বের V3 লাগিয়ে দেব, বা ইউজ করব, সাবজেক্ট দিয়ে দেব। কন্টিনিউয়াস টেন্স, 2টি কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয়। তাহলে আবার সাবজেক্টকে আমরা অবজেক্ট করলাম, বি ভার্ব নিলাম। কন্টিনিউয়াসে দেখো ইতিমধ্যে আমরা টেন্স শিখে নিয়েছি, কন্টিনিউয়াস বি ভার্ব ছাড়া হয় না। মূল ভার্বের সাথে আইএনজি
ব্যবহৃত হয় এবং তার আগে আমাদের বি ভার্বের একটা ফর্ম ইউজ করতে হয়। প্রেজেন্ট হলে এম ইজ আর ইউজ করি এবং পাস্ট হলে ওয়াজ ওয়েল। ফিউচার কন্টিনিউয়াস আজকে আমরা এখানে গল্প করছি না, যেহেতু ভয়েস চেঞ্জ ফিউচার কন্টিনিউয়াস আমরা করি না, আগেও বলে দিয়েছি তোমাদের। তাহলে এখানে আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস বানাবো তাহলে এম ইজ আর এর মধ্যে হবে, আর পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ ইউজ হবে। এখানে একটা বাড়তি অংশ দেখো বিইং আছে, এটা একটু মনে রাখো, তার জন্য আমি আলাদা কালিতে হাইলাইট করে দিয়েছি। কন্টিনিউয়াস টেন্সের একটা বাড়তি অংশ হচ্ছে বিইং, ওই আইএনজিটাকে ক্যারি করার জন্য বিইং ব্যবহার করতে হয়। কারণ যে টেন্সেই তুমি ভয়েস চেঞ্জ করো না কেন, সব টেন্স কিন্তু কি নেই, ভার্বের V3। দেখে নাও, যেখানেই তুমি যাবে সব ভার্ব কি নেই, V3 নেই। তাহলে এই যে আইএনজির যে ফরমেশনটা, তার তো কারণ হচ্ছে যে এখানে আমার পরিষ্কার লেখা আছে যে আমরা ভয়েস চেঞ্জে টেন্সকে পরিবর্তন করতে পারি না, মানে ভয়েসে টেন্স চেঞ্জ হয় না। তাহলে আমাদের এখানে কন্টিনিউয়াস টেন্স আমরা কি ইউজ করবো, একটা বাড়তি বিইং, তারপরে আবার V3, আবার বাই, আবার সাবজেক্ট। নেক্সট, পারফেক্ট টেন্সের তিনটা পারফেক্ট টেন্সেই ভয়েস চেঞ্জ হয়, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। টেন্সে আমরা দেখে নিয়েছি পারফেক্ট টেন্স কি ভার্ব ছাড়া হয় না, হ্যাভ ভার্ব ছাড়া হয় না। তাহলে আমরা এখানে হ্যাভ ভার্ব ইউজ করব। প্রেজেন্ট পারফেক্টে আমরা হ্যাভ হ্যাজ, পাস্টে আমরা নেব হ্যাড, ফিউচারে উইল হ্যাভ শ্যাল হ্যাভ। আবার এখানে দেখো একটা হাইলাইট করা আছে বিন, এই ওয়ার্ডটাকে মুখস্থ রাখবে বা মনে রাখবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের প্যাসিভ ভয়েস করার সময় বিন ইউজ করতে হবে, তারপরে ভিতে ইউজ হবে, তারপরে আবার বাই, আবার সাবজেক্ট। নেক্সট 4 নম্বর যেটা মডাল, মডাল আমরা জানি শ্যাল, উইল, ক্যান, মে, শুড, উড, কুড ইত্যাদি গুলো আমরা মডাল বলা হয়। সেই মডাল ভার্ব দিয়ে অনেক সময় ভয়েস চেঞ্জ দেওয়া হয়। তাহলে আমরা সেখানে কি করব, আবার অবজেক্ট নিয়ে আসবো সামনে, তারপরে ওই মডেল যে মডেলটা দেওয়া আছে সেই মডেলটাকে ইউজ করে নেব। এখানে একটা আবার হাইলাইট দেওয়া আছে, দেখো কি আছে, বি। তাহলে মডেলের উপরে প্যাসিভে ভি ইউজ করব, V3 ইউজ করব, তারপর আবার বাই, আবার সাবজেক্ট। তাহলে এই হলো আমাদের ভয়েস চেঞ্জের কয়েকটি রুলস, যেটা আমরা ব্যবহার করব অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ। তাহলে এই 4টি টেন্সের নিয়ম বা 4টি রুলস যদি আমরা ভালো করে মুখস্থ করে নিই এবং বারবার যদি প্র্যাকটিস করি এক্সাম্পলের মাধ্যমে, তাহলে আমরা সহজে ভয়েস চেঞ্জ করতে পারবো এখান থেকে। আবার দেখো নিচে একটা বাক্য দেওয়া আছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ বাক্য আমরা সবাই জানি, ইম্পারেটিভ বাক্য আমাদেরকে জানতেই হবে ইম্পারেটিভ বাক্য কিভাবে স্টার্ট হয়। মূলত যে বাক্যগুলো মূল ভার্ব দিয়ে শুরু হয়, যেটা সাবজেক্ট থাকে না, মানে অন্য কথায় বা সোজা ভাষায় যদি বলি সাবজেক্টিভ বিহীন অ্যাসার্টিভকে ইম্পারেটিভ বলা হয়। যদি এক্সাম্পল তুলে ধরি, আই শাট দ্য ডোর, অ্যাসার্টিভ, কে বন্ধ করে, উত্তর আছে আই, ফলে কি হচ্ছে, এস প্লাস ভি ফরমেশন হচ্ছে, ওটা চলে গেল অ্যাসার্টিভ। কিন্তু যদি আইটা বাদ দিই তাহলে কি বাক্যটা দাঁড়ালো, শাট দ্য ডোর। এখানে দেখো দরজা বন্ধ করো, তাহলে শাট ভার্ব দিয়ে শুরু হয়েছে। এই ধরনের বাক্যকে আমরা ইম্পারেটিভ বাক্য বলি। ঠিক আছে, তাহলে ইম্পারেটিভ বাক্য যখন আমরা পেয়ে যাবো ভয়েস চেঞ্জে, তখন ইম্পারেটিভ বাক্য দুটি নিয়মে হয়। যদি সেই ইম্পারেটিভ বাক্যে আমরা অবজেক্ট দেখা পাই, যেমন আমি একটা আগে এক্সাম্পল বললাম শাট দ্য ডোর, তাহলে যদি ভার্বকে আমি কি দিয়ে প্রশ্ন করি, কি বন্ধ করো, উত্তর কি হলো, ডর। তাহলে আমার অবজেক্ট আছে, তাহলে এখানে আমি এই উপরের নিয়মটা ফলো করব, লেট অবজেক্ট ইউজ করব, মানে দ্য ডোর, তারপরে বি, তারপরে V3, মানে লেট দ্য ডোর বি শাট, 1 নম্বর নিয়ম। 2য় নম্বর নিয়ম, যেখানে আমরা অবজেক্ট পাবো না, তাহলে আমাদের কি করতে হবে না, বাক্যের সেন্সটাকে ধরতে হবে, আদেশ আছে, উপদেশ আছে না অনুরোধ আছে। তাহলে সেই হিসাবে আমরা কি করবো, ইউজ ইউ আর, অ্যাডভাইস, অর্ডার এন্ড রিকোয়েস্টেড, যেমন থাকবে। প্লিজ থাকলে রিকোয়েস্ট দিয়ে দেবো, যদি অর্ডার মনে করি অর্ডার ইউজ করব, যদি উপদেশ দেওয়া হচ্ছে তাহলে অ্যাডভাইস ইউজ করব। তারপর অ্যাফার্মেটিভ বাক্য থাকলে টু নিয়ে আসবো, নেগেটিভ বাক্য হলে নট টু, তারপরে যে সেন্টেন্সটা আমার রয়েছে সেটা আমরা লিখে দেবো। সেন্টেন্স বলতে এটা কোথা থেকে স্টার্ট হবে, টু এর পরে যেটা আমরা মেন ভার্ব পাবো, ভার্ব থেকে, যেহেতু এখানে টু ইনফিনিটিভ একটা ফরমেশন হবে, টু ইনফিনিটিভ টু প্লাস মেন ভার্ব, সেই ফরমেশনটা হবে, সেটা দেখে বাক্যে যে অবশিষ্ট অংশ পড়ে আছে সেটা আমরা লিখে ফেলবো। নিচে একটা দেখো আস্কড আছে, কারণ হচ্ছে অনেক সময় দেখবে কিছু একটা বাক্য দেওয়া আছে যেখানে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট তিনটাই আমাদের ক্লিয়ার হচ্ছে না, তখন আমরা কি করব, চাওয়া, আস্ক মানে চাওয়া, ইউ আর আস্কড, ইউ আর টোল্ড, এই মতো ইউজ করে, টু বা নট টু ইউজ করে অ্যাফার্মেটিভ নেগেটিভ মোড দেখে নিয়ে সেন্টেন্সটাকে আমরা লিখে ফেলবো। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ ভয়েস চেঞ্জে 3টি বাক্য, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ, এই টোটাল 6টা রুলস আছে। যে রুলসটাকে আমরা যদি পুট করতে পারি সহজে, তাহলে আমরা ভয়েস চেঞ্জটা করতে পারবো। তাহলে আমি এরপর তোমাদেরকে এই রুলসটাকে এক্সাম্পলের মাধ্যমে বোঝাবার চেষ্টা করছি।
indefinite. He plays cricket. ইনডিফিনিট বাক্য, সে ক্রিকেট খেলে। কি আছে এটা? V1। তাহলে এটা কোথায় যাবে? প্রেজেন্ট ইনডিফিনিটে চেঞ্জ করছি, ইনডিফিনিট কি খেলে? ক্রিকেট। এগিয়ে এলো। ক্রিকেটের পরে বি ভার্বের এম ইজ আর প্রেজেন্ট টেন্সে ক্রিকেট কি নেবে? ইজ। তারপরে কি আছে? V3 প্লেড। তারপর কি আছে? বাই। তারপরে হিটা কি হয়ে যাবে? হিম। ইনডিফিনিটের 2 নম্বর এক্সাম্পল, হি ডাজ নট প্লে ক্রিকেট। কি হবে? ক্রিকেট ইজ ডাজ ডু ভার্বের প্রেজেন্ট, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট, যেহেতু কোনো হেল্পিং ভার্ব ছিল না বলে আমাদেরকে ডু ডাজ ইউজ করতে হয়, আমরা সবাই জেনেছি, আগেও দেখেছি। ক্রিকেট ইজ নট প্লেড বাই হিম। 3, ডাজ হি প্লে ক্রিকেট? প্রশ্ন চিহ্ন। ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আবার ডু ডাজ আমরা দেখেই বুঝতে পারছি এটা কি? ইনডিফিনাইট টেন্স। কেন না? ডু ডাজ কোথায় ব্যবহার হয়? প্রেজেন্ট ইনডিফিনাইটে। ডিড কোথায় ব্যবহার হয়? পাস্ট ইনডিফিনাইট। বাকি কোনো টেন্সে আমার কিন্তু ডু ডাজ আর ডিড ব্যবহার হবে না, কারণ হচ্ছে ওরা অলরেডি একটা হেল্পিং ভার্ব নিয়ে গঠিত হয়। তাহলে এটা ক্লিয়ার করে নাও, ডু ডাজ যদি দেখতে পাচ্ছ ভয়েস চেঞ্জে, তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তার পরিবর্তে প্যাসিভ ভয়েসে কে আসবে? এম ইজ রুলস হিসাবে। আবার ডিড দিয়ে যদি ভয়েস চেঞ্জ দেওয়া আছে, পরিষ্কার বুঝে নেবে তার পরিবর্তে কে আসবে? ওয়াজ, ওয়ের। তাহলে এখানে আমাদের কি হবে না, আমাদের কি খেলি? ক্রিকেট। তো যদি ক্রিকেটটাকে আমাদেরকে অবজেক্ট হিসেবে, এখানে আমরা সাবজেক্ট হিসেবে যদি ব্যবহার করি, তাহলে ক্রিকেট কি নেবে? ইজ। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকার কারণে কি করতে হবে? হেল্পিং ভার্বটাকে এগিয়ে আসবে। ইজ ক্রিকেট প্লেড বাই হিম। এই হলো তোমাদের ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের এক্সাম্পল। দেখে নাও কি করেছি। হি প্লেস ক্রিকেট, ক্রিকেট ইজ প্লেড বাই হিম। হি ডাজ নট প্লে ক্রিকেট, ক্রিকেট ইজ নট প্লেড বাই হিম। ডাজ হি প্লে ক্রিকেট, ইজ ক্রিকেট প্লেড বাই হিম। বুঝতে পারছো সহজে? এই নিয়মটাকে আমরা ফলো করেছি অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে। সঙ্গে আমি একটা নেগেটিভ এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দিলাম, অসুবিধা হওয়ার কারণ নয়। তাহলে এখান থেকে যেটা বেরিয়ে এলো সেটা কি না, আমরা এটা লিখে নিতেই পারি, ডু অবলিক ডাজ ইজ ইকুয়াল টু এম ইজ আর। বাস এটা একটু দেখে নেবে, সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট, সাবজেক্ট এম নেবে, ইজ না আর একটু দেখে নেওয়া। আর ডু ডাজটা পরিবর্তিত হয়ে যাবে কোথায়? এম ইজ আর এ, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। বোঝা গেল? এরপরে আমি তোমাদেরকে পাস্ট ইনডিফিনাইটের কয়েকটা এক্সাম্পল দিই। He played cricket. তাহলে এখানে দেখে নাও কি ইউজ হয়েছে? V2। তাহলে পাস্ট ইনডিফিনাইটের V2 মানে বিভাবে কি ইউজ হবে? ওয়াজ ওয়ে। এবার ক্রিকেটটাকে সামনে নিয়ে এলাম, ক্রিকেট কি নেবে? ওয়াজ প্লেড বাই হিম। ব্যাস, এই পদ্ধতি। একটা ইন্টারোগেটিভ দেখিয়ে দিচ্ছি, ডিড হি রাইট আ লেটার? প্রশ্ন চিহ্ন। ডিডের জন্য কি বলে হবে? ওয়াজ ওয়ে। তাহলে এবার লেটার কি লিখছে? চিঠি না একটি চিঠি, এটা লেটারের সাথে সম্পর্ক আছে, তাহলে কি হবে? এ লেটারে গিয়ে আসবে। কিন্তু এ লেটার করানোর আগে আমার কি ইউজ করতে হবে? হেল্পিং ভার্ব। তাহলে আমি কি ইউজ করবো? ওয়াজ এ লেটার রিটেন V3 বাই হিম। এ হলো আমাদের পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে? বুঝতে পারছো? প্রয়োজন হলে লিখে নেবে। হলো?
3 নম্বর, he will play cricket. shall বা will প্লাস V1 টেন্সে দেওয়া আছে, বোঝানো হয়েছে আগে, ফিউচার ইনডিফিনাইট। তাহলে কি হবে? ক্রিকেট will be, be verb future, shall be will be, cricket will be played by him, এই হলো ফিউচার ইনডিফিনাইট টেন্স। এবার এখানে আমি ইন্টারোগেটিভ আর তোমাদেরকে দেখাচ্ছি না, তার কোনো প্রয়োজন হবে না, কারণ এখানে ডু ডাজ ডিড এর ঝামেলা শেষ, কারণ এখানে আমি ফিউচার ইনডিফিনাইট অলরেডি কি পেয়ে যাবো? উইল। তাহলে এই শেল উইল এর মধ্যে আমাদেরকে যে কোনো একটা ভার্ব যেটা হবে সেটা আমরা সাবজেক্ট বা অবজেক্টের আগে নিয়ে আসতে হবে। এটা ক্লিয়ার হয়ে গেল, ইনডিফিনাইট আমাদের হয়েছে। এরপর আমরা কন্টিনিউয়াসে চলে যাই। কন্টিনিউয়াসের দুটি এক্সাম্পল হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস। তাহলে রাম is playing cricket, এটি একটা বাক্য হয়েছে। আর পাস্ট টেন্সে যদি একটা নিয়ে নিই তাহলে কি করব? they were flying kites। তাহলে এখানে আমরা যদি এই প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস ভয়েস চেঞ্জ করি তাহলে আমাদের এখানে কি আছে? বি ভার্ব। আর এখানে আমাদের আর ভার্ব দেখার প্রয়োজন এই জন্যই নয়, যেহেতু আমি ইজ পেয়েছি, মানে এখানে এমিজার এর মধ্যে চেঞ্জেসটা হবে, এখানে ওয়ের আছে মানে ওয়াজ ওয়ের এর মধ্যে হবে, বাস। তাহলে আমি যদি উত্তরটা করি তাহলে ক্রিকেটটা এগিয়ে এলো। ক্রিকেট কার সাথে এগ্রিমেন্ট করবে? ইজের সাথে। তারপরে কি হবে? এই যে হাইলাইট করা আছে কি? বিং, দেখতেই পাচ্ছ ওখানে হাইলাইট করা আছে বিং। তাহলে ক্রিকেট ইজ বিং। এবার এই প্লেইংটা কি? ভার্ব। তাহলে এটা কি আইএনজি থাকবে না ভি3 হবে? নিয়মে কি বলা হয়েছে? ভয়েস চেঞ্জে যে টেন্সে তুমি ভয়েস চেঞ্জ করো না কেন, প্যাসিভ ভয়েস সবসময় কি নেবে? ভি3। তাহলে এখানে আর কনফিউশন থাকার কোনো প্রশ্নই নেই যে প্লেইংটা কি হবে। তাহলে কি হবে? এটা প্লেড বাই রাম হয়ে গেল। নাম্বার 2, কাইটস এগিয়ে এলো হয়ে গেল। কাইটস আবার কি নেবে? ওয়ের, বিইং, ফ্লাই ফ্লিউ, ফ্লন, বাই দ্যাম। দেখেন কন্টিনিউয়াস নেগেটিভ হতে পারে অসুবিধা নেই, ইন্টারোগেটিভ হলেও কোনো অসুবিধা নেই, যেহেতু আমরা অলরেডি হেল্পিং ভার্ব পেয়ে যাচ্ছি। কারণ না এই যে হেল্পিং ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল, এইগুলো কি হয় না এদের আগে চলে আসে কোথায়? ইন্টারোগেটিভ সেন্টেন্স। বাস এই দুটোকে যদি 1 2 করি, 2 1 করে দিলি বাকিগুলো সব সেম থাকে, অসুবিধা কিছু নেই। ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ তোমরা সহজেই করতে পারবে। ঝামেলাটা কেবল ডু ডাজ আর ডিড কে নিয়ে, ওটা একটু কেয়ারফুলি দেখে নাও। ডু ডাজ এর জায়গায় এমিজার আসবে আর ডিড এর জায়গায় ওয়াজ ওয়ে, ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, এটা একটু দেখে নাও, বাস। এটা হয়ে গেল। চলে আসি এবার পারফেক্ট টেন্সে তোমাদের কাছে। পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স মানে তিনটি পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ হবে। তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট থেকে একটা নেব, একটা পাস্টের থেকে নেব, একটা ফিউচার পারফেক্ট থেকে নেব। প্রেজেন্ট পারফেক্ট থেকে নিয়ে নিচ্ছি। রাম হ্যাজ ইটেন রাইস। উত্তর রাইস হ্যাজ, হাইলাইট করা আছে দেখো, বিন ইটেন বাই রাম। মজার ব্যাপার দেখো, পারফেক্ট টেন্সে তোমাকে ভার্বের নিয়ে বেশি ভাবার দরকার না, কারণ আমরা যখন টেন্স পড়েছি, তোমরা যখন টেন্সটা দেখেছো অলরেডি, আমরা কিভাবে টেন্স বানিয়েছিলাম? পারফেক্ট টেন্স হ্যাভ ভার্ব প্লাস ভি3। তার মানে পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট থাক, পাস্ট পারফেক্ট থাক, ফিউচার পারফেক্ট থাক, এই তিনটি টেন্সে আমরা কিন্তু অলরেডি কি পেয়ে যাচ্ছি? ভি3। ফলে যে ভার্বটা আমরা পাচ্ছি সেটা আর কোনো পরিবর্তন করার প্রয়োজনই হয় না। তার ফলে কি হবে? ইটেনটা ইটেন থেকে হবে। তাহলে আমরা কি করলাম? রাইস হ্যাজ বিন ইটেন বাই রাম। নাম্বার 2, the farmer had killed a snake। ঠিক আছে, তাহলে কি করবো আমরা? এই যে ভার্ব কি হত্যা করলো, কি মারলো?
স্নেক, এগিয়ে এলো। এটা ভার্বের সাথে সাবজেক্ট অবজেক্টের যে ব্যাপারটা বলা আছে, স্নেক হ্যাড যা আছে তাই, বিন চলে এলো বাইরের থেকে, কিল্ড যা আছে তাই, কোনো পরিবর্তন হবে না, বাই দ্য ফার্মার। they will have completed the task। ঠিক আছে, তাহলে কি সম্পূর্ণ করে থাকবে? দ্য টাস্ক। এগিয়ে এলো কি? দ্য টাস্ক। দ্য টাস্ক উইল হ্যাভ বিন, ওই যে বিন যেটা হাইলাইট করা আছে, আবার কমপ্লিটেড, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, বাই এটা হয়ে যায় দ্যাট। বাস, এই হলো তোমাদের পারফেক্ট তিনটে এক্সাম্পল। হেল্পিং ভার্ব এগিয়ে আসবে কখন? যদি ইন্টারোগেটিভ করি। এই যে রাইস হ্যাজ রাইস হয়ে যাবে, দ্য স্নেক হ্যাড এ স্নেক হয়ে যাবে, আবার দ্য টাস্ক উইল দ্য টাস্ক হ্যাভ বিন। বাস, এটা আমাদের ইন্টারোগেটিভ। তাহলে এই চারটি সূত্র মনে রাখলে আমরা সহজেই অ্যাসার্টিভ ও ইন্টারোগেটিভ বানাতে পারবো। তিনটি আমি অলরেডি দেখিয়ে দিলাম। 4 নম্বর আমার রয়েছে মডেল। তাহলে যে কোনো একটা মডেলকে নিয়ে নিই, মডেলটাকে এখানে ক্লিয়ার করে দিচ্ছি। মডেল, I can play cricket। মডেল চলে এলো, ক্যান। বাস, মডেল যখনই দেখে নেব আমরা মডেলের সূত্রটাকে পুট করে দেবো। কি খেলতে পারি? ক্রিকেট। উত্তর ক্রিকেট। কি বলা হয়েছে? মডেল। যে মডেলটা আছে কি আছে? ক্যান। কোনো ক্যানকে পুট করতে যাব না আমরা, কারণ নো চেঞ্জ ইন টেন্স, আমরা টেন্স পাল্টাতেই যাব না। আমাদের যে টেন্সের যে ভার্বটা দেওয়া আছে, ইজ দেওয়া আছে, এমএস ভার্বের মধ্যেই হবে। ওয়াজ থাকলে ওয়াজ ভার্বের মধ্যে চেঞ্জেসটা হবে, হ্যাভ থাকলে হ্যাভ হ্যাজ, হ্যাড থাকলে কোনো ঝামেলাই নেই। বোঝা গেল? ডিড ওয়াজ ওয়ারে পরিণত হয়, আর ডু ডাজটা এমএস। একটু ধ্যানে রাখা। তাহলে ক্রিকেট ক্যান কি আছে তারপরে? বি হাইলাইট করা আছে, আবার V3 বাই মি। তাহলে তোমরা দেখতেই পেলে যে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং মডেলকে আলাদা করে রাখা হয়েছে। তাহলে এই চারটি নিয়মকে যদি আমরা ভালো করে প্র্যাকটিস করি, এক্সাম্পল দিয়ে দিই, আমরা সহজে কিন্তু ভয়েস চেঞ্জটা করতে পারবো। তোমরা এগুলো ভিডিওটা আমি তাড়াতাড়ি বানাচ্ছি, কারণ অনেক সময় লেগে যাবে, তার জন্য আমি তাড়াতাড়ি মুছে নিচ্ছি। তোমরা হয়তো যদি প্রয়োজন হয় পজ করে করে একটু দেখে নিও, এক্সাম্পল গুলো নোট করে নাও, তারপরে আবার এগিয়ে আসো। তাহলে এগুলো আমি আবার মুছে দিচ্ছি। এরপর আমরা ইম্পারেটিভ বাক্যে চলে যাই। ইম্পারেটিভ বাক্যে দুটি নিয়ম আছে। তাহলে এখানে আমি দুটি নিয়মকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এক, শাট দ্য ডোর। কি বন্ধ করতে বলা হবে? দরজা। কি নিয়ম? লেট। অবজেক্ট রয়েছে আমার, লেট দিয়ে দিলাম, তারপর কি হবে? অবজেক্ট চলে এলো, তারপরে কি আছে? বি, তারপরে কি আছে? বি। লেট দ্য ডোর বি শাট। 2 নম্বর, প্লিজ গিভ মি a glass of water। তাহলে এখানে আমি কি করব? যেহেতু প্লিজ আছে, রিকোয়েস্ট ইউটা ইউজ করছি, তাহলে আমি 2 নম্বর নিয়মটা ফলো করি। ইউ আর রিকোয়েস্টেড, কি হয়ে যাবে? রিকোয়েস্টেড। যেহেতু প্লিজ আছে, তাহলে এগুলোর মধ্যে আমি কি নেব? রিকোয়েস্টেড। ইউ আর রিকোয়েস্টেড, বাক্যটা হাবাচক, কি নিলাম? টু। টু এর পরে কি বললাম? এখানে টু ইনফিনিটিভ ফরমেশন হয়, তাহলে টুটা কি নেবে? কোথা থেকে শুরু হবে? গিভ থেকে। টু গিভ, তারপরে যা আছে লিখে দেবো, যেহেতু প্লাস সেন্টেন্স বলা আছে। আমাদের ইম্পারেটিভ বাক্যের এই দুটি এক্সাম্পল আমরা দেখে নিব। ঠিক আছে? কোনো অসুবিধা আছে? আশা করি অসুবিধা হওয়ার কারণ। ঠিক আছে, এবার দেখো একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। সাপোজ একটা এক্সাম্পল দিয়ে দিল, গো, যাও। তাহলে এখানে আমি
ক্লিয়ার হতে পারছি যে অ্যাডভাইস, রিকোয়েস্ট না অর্ডার। যখন আমি এটা ক্লিয়ার নয় তখন আমি কি ইউজ করব? ইউ আর আস্কড। ইউ আর আস্কড টু। ওকে, বোঝা গেল? এটা ছিল আমাদের বেসিক নলেজ অফ ভয়েস চেঞ্জ। ভয়েস এখানেই কিন্তু শেষ নয়। এবার আমাদের ভয়েসে দেখবে অনেক সময় WH দিয়ে ভয়েস চেঞ্জ দেওয়া থাকে, কিওয়ার্ড দিয়ে WH। এখানে WH যে ওয়ার্ডটা থাকে আমরা সেই ওয়ার্ডটা দিয়েই কিন্তু একটি থেকে বেশি বানাবো, কেবলমাত্র দুটি পরিবর্তন হয়, দুটিতে। একটি হু যেটা আছে সেটা হয়ে যায় বাই হুম, এবং হুম যদি থাকে তাহলে সেটাকে আমাদের করতে হয় হু। তাহলে এই দুটি প্রথমে আমি এক্সাম্পল দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এক, হু টোল্ড দিস। উত্তর বাই হুম, হু এর পরিবর্তে কি এলো? বাই হুম। ঠিক আছে, টোল্ড মানে কি? ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট হেল্পিং ভার্ব কে? ওয়াজ বা ওয়ের। কি আগাচ্ছে? দিস। ঠিক আছে, দুই, হোম ডিড ইউ সি। উত্তর হু। হোমের জায়গায় কি হলো? হু। ডিড ইজ ইকুয়াল টু কি বলেছে অলরেডি? ওয়াজ হবে। হু কি নিবে? ওয়াজ। হু কি নিল? ওয়াজ। তারপর কি হবে? V3। সি এর V3 কি? সিন বাই ইউ। বাকিগুলো সহজ। বাকি যেটা হোয়েন দিয়ে যদি থাকে হোয়েন দিয়ে করে দেবো, হাউ থাকলে হাউ দিয়ে হবে, হোয়ার থাকলে হোয়ার দিয়ে হবে। কেবল সাবজেক্ট অবজেক্ট, যেটা অবজেক্ট বিকাম সাবজেক্ট, সাবজেক্ট বিকাম সাবজেক্ট, এবং যা রুলস আমাদের আছে সেই রুলসটা ফলো করে দেবো। এটাও তো কোনো না কোনো টেন্সের মধ্যেই পড়বে, সেই টেন্সটাকে আমরা অ্যাপ্লাই করে নেব। ক্লিয়ার? তাহলে এটা হলো আমাদের WH কোয়েশ্চেনের এক্সাম্পল দিয়েছিলাম তোমাদের। আমি একটা আলাদা WH করিয়ে দিই, দেখি কি হবে আমাদের। ওয়াই ডিড the teacher punish you? তাহলে why did the teacher punish you? ভার্ব কোনটা? পানিশ। কাকে পানিশ করছে? তোমাকে। ইউ এগিয়ে আসবে, কিন্তু এখানে আমাদের উত্তর কি হবে? why যা আছে তাই। আগেই বলেছি হু বাই হুম হয়ে যায়, হুমটা হু হয়ে যায়, বাকি আর কোনো WH চেঞ্জ হয় না। তাহলে ওয়াইটা হোয়াই নিলাম। তাহলে ওয়াই, এরপরে ইউ যখন আমার এগিয়ে আসবে, ইউ ডিড এর পরিবর্তে কি হয়? ওয়াজ ওয়ের। তাহলে ইউ কি নেবে? ওয়ের। ওয়েরটাকে ইউর আগে নিয়ে আসতে হবে, হোয়াই ওয়ের ইউ। হয়ে গেল ফরমেশন, ইন্টারোগেটিভ ফরমেশন। হেল্পিং ভাবে এগিয়ে আসে সাবজেক্টের থেকে, হোয়াই ওয়ের ইউ। তারপরে কি? V3। পানিশটা কি হয়ে গেল? V3 বাই কার দ্বারা? কে পানিশ করছে? টিচার। হোয়াই ওয়ের ইউ পানিশড বাই দ্য টিচার। এটা হলো আমাদের WH কোয়েশ্চেন। তাহলে আশা করি তোমরা আজকে খুব কম সময়ের মধ্যে অ্যাক্টিভ থেকে প্যাসিভের যে নিয়মগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং সেগুলো আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। এরপরে যে আমি ভিডিওটা বানাবো সেখানে তোমাদেরকে আমি প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে যেতে হয় সেটা শেখাবো। আজকে আমি ভিডিওটা শেষ করছি।